আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সবাইকে স্বাগত জানাই হালকেনস্টাইন স্কুলের ক্লাস 8 এর বাংলা ব্যাকরণ ক্লাসে। আচ্ছা, আমরা সবাই বাংলা ব্যাকরণ নিয়ে তো একটা আলাদা চিন্তা ভাবনা করি, তাই না? যে বাংলা ব্যাকরণ হয়তো প্রচণ্ড কঠিন একটা বিষয়। যদি ম্যাথমেটিক্সের মতো ধরা হয়, ম্যাথমেটিক্সের চাইতেও একটা কঠিন বিষয়। আমি সমাস বুঝি না, আমি সন্ধি বুঝি না, ব্যাকরণের ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এগুলো কিছুই আমি বুঝি না। কিন্তু একটা কথা কি জানো তোমরা ভাইয়াপুরা? সেটা হলো ব্যাকরণ কিন্তু খুবই একটা সহজ বিষয়, যদি তুমি সেটা প্রোডাক্টিভ ওয়েতে বা ইজি কিছু ট্রিক্স ফলো করে পড়াশোনা করতে পারো। আমি তোমাদের সাথে থাকছি নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে। আজকে আমি তোমাদের সাথে তোমাদের সামনে খুব ইজি টেকনিকে চেষ্টা করব পজিটিভ প্রোডাক্টিভ ওয়েতে তোমাদেরকে এই ব্যাকরণ শিক্ষাটা দেওয়ার। অর্থাৎ আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি টপিকটা ধ্বনি এবং বর্ণ, তাই না? ধ্বনি এবং বর্ণ, এই যে টপিকটা আজকে আমরা পড়বো, আজকে এই টপিকটা কতটা সহজ করে পড়লে আমাদের মেমোরাইজিং থাকবে, আমরা কতটা সহজে বুঝতে পারবো, সবকিছু আমরা এখানে বিবেচনা করব। চলো তাহলে আমাদের ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটিতে আজকে আমরা দেখতে পাচ্ছি আউটলাইনে প্রথমে আমরা দেখব ধ্বনি বর্ণ, তৃতীয় 2.1 পরিচ্ছদে যেটাকে বলা হচ্ছে। পরবর্তী দেখবো মফলা বফলার উচ্চারণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাস 8-এ পড়াশোনা করছো, তোমাদের জন্য আমি বলে দেই, তোমাদের যখন ধীরে ধীরে আরও প্রমোশন হবে, আরও ক্লাস বাড়বে, দ্যাটস মিন 9-এ বা 10-এ, ঠিক আছে, বা তোমরা যখন কলেজে উঠবা বা এবং যদি তোমরা অ্যাডমিশন টেস্টের সময় যদি বাংলার কথা বলি তোমাদেরকে, তখন কিন্তু এই পয়েন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? এই মফলা বফলার উচ্চারণ থেকে কোশ্চেন এসে থাকে ভাইয়াপুরা, ঠিক আছে? তাহলে তোমাদের এই যে বর্তমানে যে এগুলো পড়াচ্ছে, এখন বলতে পারো ভাইয়া স্যার এগুলো এখনই কেন পড়ানো হচ্ছে? তবে আমরা তো মাত্র ক্লাস 8-এ পড়ি সবে মাত্র। এগুলো তোমাদের এখনই পড়ানোর সবচেয়ে মূল কারণ হচ্ছে তোমাদের বেসিকটাকে স্ট্রং করা, ঠিক আছে? এই যে বেসিক জিনিসটাকে বলা হয়, যেমন দেখো একটা যদি বিল্ডিং, একটা বা ভবন যদি নির্মাণ করা হয়, তার জন্য কিন্তু নিচের যে তার বেসটা, এটাকে কিন্তু প্রচুর শক্তিশালীভাবে তৈরি করা হয়, রাইট? তো এই শক্তিশালীভাবে যদি তৈরি না করা হয়, তার উপরে কিন্তু বিল্ডিংটা আসলে দাঁড়া হইতে পারবে না, ঠিক আছে? যদি বলি খাড়া করা যাবে না। ওকে, সো আমরা এখানে বেসিকটাকে আমাদের স্ট্রং করতে হবে। কি করতে হবে? যতটা পারা যায় স্ট্রং করতে হবে, বোঝা গেছে? যাতে ইন ফিউচারে আমাদের খুব সহায়তা হয় বাংলা ব্যাকরণের মতো এরকম প্রশ্ন ফেস করতে। চলো তাহলে আমরা ক্লাসে সরাসরি চলে যাব। ধ্বনি ও বর্ণ, শুরুতেই আমরা জানবো ধ্বনি জিনিসটা কি। দেখো, আমি তোমাদের সাথে যে কথা বলতেছি, নর্মালি চিন্তা করো, জাস্ট নর্মালি চিন্তা করো, এই যে কথা বলতেছি, সাউন্ড হচ্ছে, আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ, তোমরা কথা বলো তোমার পরিবারের সাথে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে। এই যে কথা বলার জন্য আমাদের এই সাউন্ডটা কোথা থেকে ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ কোথা থেকে তৈরি হচ্ছে, এইটাই হলো আমাদের ধ্বনি, ঠিক আছে? আমরা জানি যে আমাদের এই যে ভোকাল কোড, তোমরা লক্ষ্য করতে পারছো আমার আঙ্গুল যেখানে আমি স্থান করে রাখছি, পয়েন্ট আউট করে রাখছি, এটা হচ্ছে ভোকাল কোড। এইগুলোর সাহায্যে আসলে কি হয়, ধ্বনিটা তৈরি হয়, মুখের আওয়াজটা তৈরি হয়। যেমন দেখো, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায়, সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলা হচ্ছে। তোমরা লাইনটা দাগিয়ে নিবা। তাহলে ধ্বনি কাকে বলা হচ্ছে ভাইয়াপুরা? ধ্বনি বলা হচ্ছে যে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান পাওয়া যায়, তাকে পৃথকভাবে বলা হচ্ছে ধ্বনি, ঠিক আছে? এখন আমি উপাদানগুলো যদি পৃথকভাবেই করি বা বিশ্লেষণ করি, সেগুলো কি পাওয়া যাবে লক্ষ্য করি আমরা। আচ্ছা, ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্ট কি থাকে? থাকে না। এটা কিন্তু একটা এমসিকিউ রূপে তোমাদের প্রশ্নে আসতে পারে, যে ধ্বনির সাথে কি অর্থের কোনো সম্পর্ক রয়েছে? না, থাকতে পারে না। পরবর্তী, ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য। ধ্বনি তৈরি হয় কার সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কোনগুলোকে বলা হয়? এই যে দেখো বাক পতঙ্গগুলো, অর্থাৎ এই যে ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। অর্থাৎ আমি যদি পুরো বলি, আমার যে পুরো ফেসটা, তোমাদের পুরো ফেসের যে একটা কাঠামো রয়েছে, এই কাঠামো থেকে কিন্তু তোমার হচ্ছে বাকপতঙ্গ, বাকযন্ত্র বলা হচ্ছে সেগুলোকে, এবং সেখান থেকে সেগুলোর সাহায্যে কিন্তু তোমার ধ্বনিটা আলটিমেটলি তৈরি হচ্ছে। বুঝতে পারা গেছে কথাটা? মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাসগ্রহণ ত্যাগ করে, এবং ফুসফুস থেকে বাতাস বাহিরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনি সৃষ্টি হয়, ঠিক আছে? যেমন এই যে আমি যদি মুখটা চাপ দিয়ে ধরে রাখি, দেখো একটু প্র্যাকটিক্যালি একটু তোমাদেরকে বলি, চাপ দিয়ে আসি, ঠিক আছে, এই যে ছাড়লাম, একটা আওয়াজ আসলো না বাতাসটা, এই যে বাতাসটা কথা বলতেছি, এটাই কিন্তু বলা হচ্ছে এখানে যে আসার সময় নানা ধরনের ধ্বনি সৃষ্টি হয়। সবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে ভাইয়া? পুরো 2 ভাগে। সেগুলো কি কি? একটা হলো স্বরধ্বনি, আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? একটাকে স্বরধ্বনি বলা হচ্ছে, আরেকটাকে বলা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? চলো পরবর্তীতে আমরা যাই।
স্বরধ্বনি, স্বরধ্বনি কাকে বলা হচ্ছে লক্ষ্য করি। আমরা তো ছোটবেলায় পড়েছি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি, তাই আমি বিশ্বাস করি এগুলো তোমাদের কাছে ইজি হবে। ছোট না তোমরা, আমি তোমাদেরকে ছোট হিসেবে কাউন্ট করতেছি না, কেন জানো? ক্লাস 8-এ উঠেছো না, কিছুদিন বাদেই তো তোমরা 9-10-এ উঠে এসএসসি দিয়ে স্কুল জীবন পার করবা। তাহলে এই যে এখন থেকে কিন্তু তোমরা রেসে চলে আসছো, স্কুল জীবন পার করার যে রেসটা, প্রতিযোগিতাতে তোমরা নেমে পড়েছো। তাই তোমাদের এখন কিন্তু পিছনে তাকালে হবে না, অবশ্যই সামনে তাকাইতে হবে এবং নিজের আত্মবিশ্বাস, কনফিডেন্টটাকে বৃদ্ধি করে তুমি যতদূর সামনে এগিয়ে যাবা তোমার জীবনে ততটা তুমি সফলতা পাবা। ঠিক আছে, আমরা তো আছি তোমাদের সাথে ইনশাল্লাহ, আমাদের সাথেই থেকো। দেখো স্বরধ্বনি কাকে বলা হচ্ছে লক্ষ্য করি। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও বাধা পায় না, পয়েন্ট টু বি নোটেড, উচ্চারণের সময় কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হয় সম্পূর্ণভাবে। ঠিক আছে, নিজে কোনো অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে স্বরধ্বনি। বোঝা গেছে? যেমন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা ভাইয়া? মৌলিক স্বরধ্বনি হচ্ছে বাংলা ভাষায় মোট 7টা, কিন্তু আমরা জানি স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সর্বমোট বাংলা ভাষায় 11টা, তবে মৌলিক যেহেতু বলেছে, মৌলিক হলো স্বরধ্বনি 7টা। খুবই ইম্পর্টেন্ট তোমার এমসিকিউ এর জন্য, খুবই ইম্পর্টেন্ট, শুধু ক্লাস 8-এর জন্যে না, 9, 10, 11, 12 সব দিকের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রেও চলে আসে। তাই এই যে বর্তমানে বেসিক গঠন করতে হবে ভাই, ঠিক আছে, একদম বেসিককে হিট করো। ঠিক আছে, যে এই যে 7টা কি কি, স্বরেয়, স্বরেয়া, রস্যই, রস্যু, এ, ও, এ। ওকে, তাহলে এই যে এই 6টা আছে এবং আরেকটা যুক্ত হয়েছে কি, ব্যতিক্রমী, দেখতে পাচ্ছি আমরা এ। ওকে, বলি না নিজের মুখ থেকে তো আমরা বলি এ, কি বলি এ, এই যে এ যে করতেছে জিনিসটা, এটাই হলো সেই এ, মৌলিক স্বরধ্বনি। পরবর্তী ব্যঞ্জনধ্বনি কাকে বলা হচ্ছে লক্ষ্য করি। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পাবে এবং ওই ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হবে না তাকে বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ঠিক আছে, কোথাও না কোথাও বাধা পায় এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না। অর্থাৎ ওই ধ্বনি উচ্চারণের জন্য কার সাহায্য লাগবে? স্বরধ্বনির। কার সাহায্য? স্বরধ্বনির। আচ্ছা, তোমাদেরকে একটা মজার ঘটনা শোনাই। আমি যখন স্কুলে পড়তাম, দিনাজপুর জেলা স্কুলে, আমাদের সেখানে বাংলা শিক্ষক ছিলেন, তিনি আমাদেরকে একদিন চ্যালেঞ্জ লাগাইলো। কি চ্যালেঞ্জ জানো? বললো স্যার যে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। শুনে একটু আমাদের কেমন লাগলো, হাস্য রসিকতাময় লাগলো, হ্যাঁ, যে স্যার এই এত টাকার কথা বলছেন, চ্যালেঞ্জটা আসলে কি? স্যার বললেন যে তোমরা এই যে ক আমরা উচ্চারণ যে করি ব্যঞ্জনধ্বনি, এই যে ক, এই ক উচ্চারণ যদি আমরা এটাকে ভাঙি, ঠিক আছে, এটাকে ভাঙলে কি আসে জানো? এটাকে ভাঙলে আসে ক হসন্ত যোগ অ, স্বরেয়। ঠিক আছে, সো স্যার বললেন আমাদেরকে যে এই যে স্বরেয়, স্বরধ্বনিটা, এইটা বাদ দিয়ে তুমি ক উচ্চারণ করে দেখো। আমরা বললাম এটা কোনো ব্যাপার, করবো, ঠিক আছে, টাকার বিষয়, করতে হবে, এরকম একটা বিষয়। তা আমরা সবাই হচ্ছে উচ্চারণ করতে লাগলাম এক এক করে, পুরো ক্লাস চেষ্টা করলাম। ঠিক আছে, ক ক ক, এই যে ক অ, শেষে কিন্তু ক, অ কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, উচ্চারণ করো দেখি আমার সাথেই, তোমরা যদি উচ্চারণ করে দেখো, ক অ, স্বরেও কিন্তু চলেই আসে। এই জন্যই এখানে বলা হয়েছে যে ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া কোনোভাবেই নিজে নিজে উচ্চারিত হতে পারবে না। বোঝা গেছে যে এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হবে। দেখো এখানে শব্দ ব্যবহার করছে, সেটা হলো শ্রুতিযোগ্য। ঠিক আছে, মানে শুনতে ভালো লাগবে এরকম শ্রুতিযোগ্য যদি তুমি করতে চাও, অবশ্যই তোমাকে স্বরধ্বনির আশ্রয় সেটা নেওয়াই লাগবে। বুঝতে পারা গেছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন ক যোগ অ স্বরেয় ক, গ যোগ স্বরেয় গ, প যোগ স্বরেয় প ইত্যাদি। ওকে, তো আমরা এখানে মোটামুটি ব্যঞ্জন ধ্বনিটা বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস পেলাম আমরা, ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারবে না। এখন চলে আসো বর্ণে, যেহেতু অধ্যায়ের নাম ধ্বনি ও বর্ণ, তো বর্ণে আমরা চলে আসলাম। বর্ণ কাকে বলা হচ্ছে লক্ষ্য করি। ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই, এগুলো মানুষ মুখে উচ্চারণ করে। ঠিক আছে, যে আমি তোমাদের সাথে উচ্চারণ করছি, কথা বলতেছি, ঠিক আছে, স্বরেয় স্বরেয়া এগুলো আকার। তো এবং কানে শুনে ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে বেশ কিছু চিহ্ন তৈরি করা হয়েছে। এই চিহ্নের নাম হলো বর্ণ। আমরা যদি বর্ণের সহজ একটা সংজ্ঞা দিই ভাইয়া, ধ্বনির সাংকেতিক চিহ্নকেই বলা হয় বর্ণ, শেষ। ধ্বনির চিহ্ন বা সাংকেতিক চিহ্নকেই বলা হচ্ছে বর্ণ, দ্যাটস ইট। কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি বা দ্যোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে কি, আমাদের তাকেই বলা হচ্ছে বর্ণ। ঠিক আছে, বুঝতে পারা গেছে কথাটা? আচ্ছা, এই বর্ণসমূহের সমষ্টি হলো কি? বর্ণমালা। বর্ণদের সমষ্টি আবার কি বলা হয়েছে এখানে? বর্ণসমূহের সমষ্টি হলো বর্ণমালা। বুঝতে পারা গেছে? বাংলা ধ্বনির বর্ণ 2 প্রকার। বাংলা ধ্বনির মতোই, ধ্বনি যেমন দেখলাম স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, তেমন বর্ণ 2 প্রকার। স্বরবর্ণ আরেকটা হলো আমাদের ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আরেকটা হলো কি? ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এগুলো আপনারা দাগায় নেবেন বইয়ে, তাহলে পরবর্তী যখন পড়বেন আবার রিভিশনের জন্য, তখন আপনার মন ভালো হবে, কি জানেন, সুবিধা হবে যে আপনি পূর্বের পড়াটা যখন পড়তেছেন, ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগায় রাখছেন, তাহলে ওগুলো নিজে নিজে পড়তেছেন। ওকে, সো চলেন পরবর্তী যাই আমরা।
বর্ণ দেখো, বর্ণ দুই প্রকার দেখলাম, স্বরবর্ণ, স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। ঠিক আছে, কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? 7টা। ঠিক আছে, কিন্তু স্বরবর্ণ হইল 11টা। মৌলিক স্বরধ্বনি 7টা, কিন্তু স্বরবর্ণ 11টা। বোঝা গেছে? ওকে। তারপরে দেখো যে একটু আগে যেটা তোমাদেরকে আমি বললাম, যেমন স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও ও, এই 11টা হইল আমাদের স্বরবর্ণ। পরবর্তী চলে যাব আমাদের ব্যঞ্জন বর্ণে। আমরা জানি ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ বা লিখিত চিহ্ন সংকেতকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। আচ্ছা ভাই আপনারা এই 39 আর 11 মোটমাট কত হচ্ছে বলো দেখি তোমরা? মোটমাট হচ্ছে 50টা। মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? এটা ওকে। এই যে ক খ গ ঘ উম চ চ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য যেগুলো রয়েছে আমাদের 39টা ব্যঞ্জন বর্ণ, আমরা ছোট থেকেই শিখে আসছি সেটা। বর্ণমালা পরবর্তী, তো বর্ণদের সমষ্টিকে বর্ণমালা আমরা একটু আগে দেখলাম। কোনো ভাষা শিখতে যে ধ্বনিদত্তক সংকেত বা চিহ্ন সমূহ ব্যবহৃত হয় তার সমষ্টিকে বলা হচ্ছে বর্ণমালা। যে ব্যবহৃত হয় তার সমষ্টিকে কি বলা হচ্ছে ভাইয়া? পুরা বর্ণমালা বলা হচ্ছে, রাইট? বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। একত্রে কি বলা হয়? বাংলা বর্ণমালা বলা হচ্ছে। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে, এই যে একটু আগেই তো বললাম, তাই না? বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টা? স্বরবর্ণের লিখিত রূপ হলো 2টা। সেগুলো কি কি? একটা হইলো পূর্ণ রূপ, আরেকটা হইলো সংক্ষিপ্ত রূপ। এইগুলো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম এমসিকিউ যাই বলো না কেন, ঠিক আছে? তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা পূর্ণ রূপ আর একটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? স্বরবর্ণের পূর্ণরূপ, বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দের স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ বলা হচ্ছে। মানে কোনো যদি চেঞ্জেস না আসে, একদম স্বাধীনভাবে পুরোপূর্ণভাবে বসতেছে, ব্যবহৃত হচ্ছে, তাকে বলা হচ্ছে পূর্ণরূপ, ঠিক আছে? স্বরবর্ণের পূর্ণরূপ। যেমন শব্দের প্রথমে দেখো, শব্দের প্রথমে স্বরেও অনেক বসছে, আকাশ, ইলিশ। শব্দের মধ্যে বেদুইন, বাউল, পাউরুটি। শব্দের শেষে বলা হচ্ছে বই, বউ, যাও, ঠিক আছে? বুঝতে পারা গেছে? পরবর্তী, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং ব্যঞ্জনবর্ণের বলা হয় ফলা। এটা আমরা অবশ্য জানি হয়তো। তো আমরা যাই স্বরেও ভিন্ন, কি বলেছে দেখো, স্বরেও ভিন্ন মানে স্বরেও বাদে অন্য স্বরবর্ণগুলোর ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে পূর্ণরূপের পরিবর্তে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার। স্বরবর্ণের রূপ সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। কার চিহ্ন, স্বরবর্ণের কার চিহ্ন কয়টা? স্বরবর্ণের কার চিহ্ন হলো 10টা। ওই যে 11টা তো মোট স্বরবর্ণ, রাইট? কিন্তু এখান থেকে স্বরেও এটা হচ্ছে বাদ যায়। স্বরেওর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। স্বরেও বাদ যাওয়ার কারণে সর্বমোট কত হলো? একটা মাইনাস দিয়ে 10টা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ থাকে আমাদের, ঠিক আছে? তো এই যে দেখো স্বরেয়াকার মা, বাবা, রস্বইকার কিনি, চিনি, দীর্ঘকার শশী, সীমানা, রস্যুকার কুকুর, তারপরে দীর্ঘকার কি হবে? ভূত, ঠিক আছে? দীর্ঘকার। রিকার হচ্ছে কৃষক, তৃণ। একার দেখা পাচ্ছি আমরা চেয়ার, টেবিল। ওইকার তৈরি, বৈরি। পরবর্তী ওকার খোকা, পোকা, ঠিক আছে? তারপর ঔকার নৌকা, মৌসুমি, পৌষ, ঠিক আছে? তার আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত রূপটা। পরবর্তী চলে যাবো আমাদের ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ লিখিত রূপও সেম, দুইটাই আসতেছে। একটা কি? পূর্ণ রূপ, আরেকটা হলো আমাদের সংক্ষিপ্ত রূপ। একটা পূর্ণ রূপ, আরেকটা ভাইয়া সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ কোনটা? স্বাধীনভাবে যদি বসে তাহলে সেটাকে বলা হচ্ছে পূর্ণরূপ। শব্দের প্রথমে বসতে পারে, মধ্যে বসতে পারে, কিংবা বসতে পারে শব্দের শেষে। কোন উদাহরণ কি দেখতে পাচ্ছি আমরা? কবিতা দেখো প্রথমে বসছে, ঠিক আছে? পরবর্তী শব্দের মধ্যে কাকলি, খুলনা বা ফুটবল। পরবর্তী শব্দের শেষে আম, শীতল, সিলেট। বুঝতে পারা গেছে? এখন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এখানে তোমাদের একটা আমি সহজ ট্রিক্স বলে দিব, ঠিক আছে? সবাই তোমরা কাইন্ডলি নোট ডাউন করে নিবা, ওকে? তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কি ভাইয়া? ফলা। কি বলা হয়? ফলা। আর চিহ্ন কয়টা বলা হচ্ছে? 6টা, ঠিক আছে? তো ব্যঞ্জন বর্ণের ফলা, ফলা কয়টা? 6টা, ঠিক আছে? তো এখানে 6টা ফলা কি কি আমাদের মনে রাখার জন্য আমি লিখে দিচ্ছি, তোমরা একদম লিখে রাখো ভাই। মজার লবণ, কি বলতেছি বলো দেখি? মজার লবণ, এটা একদম ভাইয়া লিখে রাখো তোমরা। এটা কেন বললাম? ফলা কয়টা? 6টা, তাই না? তো 6টা ফলা দেখতে পাচ্ছি আমরা, যেমন দন্তান্ন মধ্যাহ্ন ফলা, দন্তান্ন মধ্যাহ্ন চিহ্ন, বিভিন্ন সময় যত্ন, পূর্বাহ্ন, ঠিক আছে? যদি আমরা দেখি, দেখো শুরুতেই মজার ফলা, ম ফলা। ম ফলা কি? ম দিয়ে ম ফলা আছে, এই যে ম ফলা পাইছি, পদ্মা, মোহাম্মদ, তন্ময়, তনয়, ঠিক আছে? তারপর কি দেখলাম দেখো, বুড়িকার জ ফলা। বুড়িকার জ ফলাতে পাইছি আমরা, এই যে দেখো বুড়িকার জ ফলা বলতে এই যে জ ফলাটাকে বোঝাইছি। মজার না দিয়ে ওটা আসলে দিতে পারো,
এই বানানটা দাও, মজার, ঠিক আছে, তাহলে কিন্তু এক্স্যাক্ট হয়, রাইট? সো দেখতে পাচ্ছি আমরা ম ফলা, তারপরে জ ফলা দেখতে পাচ্ছি আমরা, এই যে খ্যাতি, ট্যাংরা, ব্যাং পাইছি। পরবর্তী চলে যাব আমরা র, র ফলা আছে এখানে আমাদের, এই যে র ফলা দেখো, ক্রয়, গৃহ, গ্রহ পাইছি। পরবর্তীতে চলে যাব লতে, ল ফলা কি আমাদের আছে এখানে, ল ফলা, এই যে ল ফলা, ক্লান্ত, গ্লাস, অম্লান। পরবর্তী ব ফলাতে চলে যাব, ব ফলা কি রয়েছে, এই যে ব ফলা, পর্ব, বিশ্ব, ধ্বনি। তারপরে চলে যাব মধ্যাহ্ন, মধ্যাহ্ন রয়েছে ভাইয়া পুরা, এই যে যত্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন। ওকে, সো এই যে আমরা দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের যে 6টা ফলা, কয়টা, 6টা। আমরা এটা কিভাবে মনে রাখবো, স্পষ্ট রূপে যদি আমি তোমাদেরকে লিখে দেই, সেটা আমরা মনে রাখবো হচ্ছে মজার লবণ। কি দিয়ে মনে রাখবো বলো দেখি, মজার লবণ। এই জিনিসটা আপনারা লিখে রাখেন, টুকে রাখেন, নিজের বইয়ে লিখে রাখেন, এটা আপনাদের আগামী 9, 10, 11, 12 অ্যাডমিশন সব পর্যন্তই আপনাদের এটা লাগবে। বুঝতে পারা গেছে কথা আমার? পরবর্তী চলে যাব, বাংলা বর্ণমালার স্বর বা ব্যঞ্জন বর্ণের উচ্চারণস্থান ধ্বনি প্রকৃতি অনুযায়ী বিন্যস্ত। কি বলছে, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ উচ্চারণের স্থান ধ্বনি প্রকৃতি অনুযায়ী বিন্যস্ত হয়ে থাকে। বর্ণের উচ্চারণের স্থান, দেখো উচ্চারণের স্থানটা আমরা একটু দেখব। উচ্চারণের স্থান অনুসারে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলোর নাম নিচের ছকে দেখানো হচ্ছে, ঠিক আছে? সেগুলো কি, যে স্বরেয়, স্বরেয়া, ক খ, গ ঘ, উম, হ, এগুলো হচ্ছে কণ্ঠ, যে আমার কণ্ঠ থেকে আসতেছে একদম সামনে থেকে, রাইট? কণ্ঠ বা জিহ্বা মূল, জিহ্বা মূলীয় বর্ণ, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন, মেমোরাইজ করবেন। তারপরে রস্বই, দীর্ঘই, চ ছ, বড়িকা, জ ঝ, ঞ, জ, মধ্যাহ্ন, স, উন্তস্ত, তালবস্য, এটা কি তালব্য বর্ণ, তালু। এই যে তালু কোনটা আমাদের উপরের অংশটা, রাইট? উপরের অংশটাকে বলা হচ্ছে তালু, তালব্য বর্ণ, ঠিক আছে? পরবর্তী রস্য, দীর্ঘ, প, ফ, ব, ভ, ম, ওষ্ঠ। আচ্ছা তুমি প কি দুইটা ঠোঁট না লাগাই বলতে পারবা? কোনো সময় পারবা না, কিন্তু চেষ্টা করলে হয়তো একটু বিকৃত লাগবে, বা শ্রুতিযোগ্য করার জন্য, শ্রুতি মধুরভাবে শোনার জন্য এটা দরকার, যে প, ফ, ব, ভ, দেখো দুইটা ঠোঁট কিন্তু লাগছে বিষয়টা, হ্যাঁ? এই জন্য এদেরকে বলা হচ্ছে কি, ওষ্ঠবর্ণ। পরবর্তী রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধান্য, র, ঢয় সুন্দর, ঢয় সুন্দর, মূর্ধান্য স। এটা কি বলছে, মূর্ধা, মূর্ধান্য বর্ণ, ঠিক আছে? একদম মাঝখান থেকে, তোমার যদি একটু বিষয়টা, তোমার ছবি যেটা আছে দেখো, মাঝখান থেকে উচ্চারিত হচ্ছে। পরবর্তী এ ওই, এ ওই কোনটা, কণ্ঠ ও তালু, কণ্ঠ তালব্য বর্ণ, ঠিক আছে? যে কণ্ঠ তালু একসাথে, এ ওই, এ ওই দেখো একসাথে কিন্তু কাজ করছে, ঠিক আছে? এই কারণে বলছে কণ্ঠ তালু। ও ও, ও ও, কণ্ঠ এবং ওষ্ঠ দুই ছোট এখানে ব্যবহৃত হচ্ছে না, ও ও দেখো, ঠিক আছে? নিজেরা উচ্চারণ করবা। এইখানে একটা মজার বিষয় কি জানো, এই ব্যাকরণ পড়ার সময় এই আইটেমটা স্পেশালি, সেটা হলো তোমরা যখন পড়তেছো নিজেরা যদি একটু প্র্যাকটিক্যালি এই করো না, ইমপ্লাই করো, যদি প্রয়োগ করো নিজেদের, দেখা যাচ্ছে তুমি পড়তে 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 তোমার মাকে ডাকলে, আম্মু একটু আসতো, তুমি ও বলো তো, তখন বলো দেখছো আম্মু এই যে ঠোঁটটা নড়ছে তোমার, ঠিক আছে? বা বলতো মা তুমি প বলো তো, ফ বলো তো, এই যে যখন বলো তো দেখছো ওষ্ঠ, যে ঠোঁটের, এই জন্য ওষ্ঠবর্ণ বলা হচ্ছে। ভাই তোমার মাও খুশি, বাপও খুশি, তুমিও শিখে গেলা, ভাববে যে না ছেলে মেয়ে আমার পড়াশোনা করতেছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা একটু বাসায় একটু নিজেদেরও যদি একটু তোমরা বাস্তবে প্রয়োগ করে দেখো, পড়াটা কিন্তু বেশি মনে থাকবে। ওকে, পরবর্তী চলে যাই, ত, থ, দ, ধ, দন্তান্ন, ল, দন্তাস্য, দন্ত বর্ণ, অর্থাৎ কি, দন্ত কুণ্ডি, দাঁত, ঠিক আছে? ত, থ, দেখো জিহ্বা কিন্তু তাদের সাথে লেগেই যাচ্ছে, তাই না? ত, থ, দ, ধ, দন্তান্ন, ল, দন্তাস্য। ওকে, বুঝতে পারা গেছে কথাটা? পরবর্তী চলে যাব, বর্ণের উচ্চারণ প্রকৃতি। উচ্চারণ স্বরেয়, স্বরের উচ্চারণ দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে কি স্বাভাবিক স্বরের মতো, আরেকটা হচ্ছে সংবৃত বা পরিবর্তিত। আচ্ছা, সংবৃত মানে কি ভাইয়া? সংবৃত মানে হচ্ছে পরিবর্তিত, অর্থাৎ কিঞ্চিত একটা চেঞ্জেস আসবে, একটা পরিবর্তন আসবে। চলো আমরা একটু দেখে নেই। স্বাভাবিকভাবে কি হয়? স্বাভাবিকভাবে যে অজ বা অকাল, ওই যে অজ, দেখো কি বলছে, স্বরের উচ্চারণ কি অজ, ঠিক আছে? বা অকাল, কথা, হ্যাঁ, স্বরীয়টা কিন্তু স্বাভাবিকভাবে উচ্চারণ হচ্ছে, তোমরা বলো আমার সাথে সাথে, তোমরাই বুঝতে পারবে। পরবর্তী যদি একটু পরিবর্তিত দেখি কেমনটা হবে, ও এর মতো হয়ে যাবে, যেমন অতি, নদী, দেখো নদী, আমরা নদী বলি, নদী, নদী বলি, নদী বলি না, আমরা নদী বলি, রাইট? উচ্চারণটা আমাদের কি হয়, নদী হচ্ছে উচ্চারণটা, ঠিক না? কিন্তু আমাদের বানানটি কিন্তু লিখি আমরা এইভাবে, কিন্তু উচ্চারণ করি আমরা নদী, ঠিক আছে? উচ্চারণটা কিন্তু একটু ডিফারেন্স চলে আসে ভাই, আপনারা বুঝতে পেরেছো? অতি, স্বরেও তি, অতি, অতি আমরা ও উচ্চারণ করতেছি, অভিধান, অতনু, অতনু, ওকার আসতেছে না এখানে, ওটাই বলতেছে যে স্বরের একটি সংবৃত বা পরিবর্তিত রূপ এখানে আমরা লক্ষ্য করা যায়। পরবর্তী চলে যাব আমাদের, স্বরে আয়ের উচ্চারণ দুই রকম, সেম স্বাভাবিক একটা স্বরে আয়ের মতো, আর একটা সংবৃত হালকা পরিবর্তিত হবে স্বরে এর মতো, যেটা আমরা কোথায় পড়েছি বলো দেখি, মৌলিক স্বরধ্বনিতে পড়েছি, 7টা ধ্বনির মধ্যে লাস্ট নম্বর ধ্বনিটা, ঠিক আছে? এই যে দেখো, আগামী,
তার আগামীতে সরিয়ায় উচ্চারণ হচ্ছে, আমরাতে সরিয়ায় উচ্চারণ হচ্ছে, রাইট, আশাতে সরিয়ায় উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে জ্ঞানে দেখতেছি আমরা সরিয়া উচ্চারণ কি হচ্ছে না, এখানে এই যে উচ্চারণ হচ্ছে জ্ঞান, অ্যান, বিখ্যাত, ঠিক আছে, কুখ্যাত, ওকে। সো এই যে উচ্চারণ হচ্ছে একটা, তাহলে এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট করতেছে উচ্চারণের ক্ষেত্রে। পরবর্তী, এর উচ্চারণ দুই রকম হয়ে থাকে। এর উচ্চারণ কয় রকম হয় দেখো, এর উচ্চারণ বলতেছে দুই রকমের হয়ে থাকতেছে। সেটা কি কি ভাইয়া? পুরা একটা স্বাভাবিক আর একটা কি সংবৃত্ত। এ তো এর মতোই হবে, যেমন একটি, কেক, কেটলি, মেয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা তোমাদের উল্লেখযোগ্য বিষয় আমি তোমাদের বলে দিই, এই যে এখানে বলছে না মেয়ে, এটা কিন্তু এমসিকিউ তো খুবই আসে এই উদাহরণটা, সো একটু মাথায়। আবার কি যে মেষ, ঠিক আছে, এটাও কিন্তু খুব আসে, বুঝতে পারা গেছে। আবার আরেকটা আছে এর উচ্চারণ, তাহলে কি সরেয়া আমরা দেখতে পাচ্ছি সরেয়া আর এ, সরেয়া এবং এ, এই দুইটা হলো এদের একটু পরিবর্তিত উচ্চারণ বা বিকৃত যাই বলি না কেন। এই উচ্চারণটা কিসের মতো হবে? এর মতো। কিসের মতো ভাইয়া? পুরা এর মতো, রাইট। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই বিষয়টা কিন্তু খুবই সহজ হয়েছে, এর মতো। তাহলে কি কি উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি? এক, আমরা কি এক বলি? এক বলি, এক বলি না, এক। তারপরে খেলা, খেলা, বেলা, বেলা, কেন, কেন, আমরা কেন বলি না, কেন, ওকে, যেন, ঠিক আছে। দেখো উমো, উমো বা উমো এবং অনুস্বার, ঠিক আছে, এবং অনুস্বার এর উচ্চারণ অং এর মতো হয়। কার মতো হয়? অং, অং এর মতো হয়। যেমন ব্যাং, ব্যাং, বাঙালি, বঙ্কিম, রং, ঠিক আছে, অং এর মতো উচ্চারণটা হচ্ছে না অনেকটা, ঠিক আছে। পরে ইয়ো, দেখো ইয়ো এর উচ্চারণ কয় রকম হয়? তিন রকম। ইয়োর উচ্চারণ কত রকম? তিন রকম হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে স্বতন্ত্র ইয়ো, যুক্ত ইয়ো, আরেকটা হচ্ছে যুক্ত ইয়ো প্লাস যোগ চ ছ বুড়িকা জ ঝ দন্তান্ন এর মতো অঞ্চল, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি যুক্ত বুড়িকা জ জো প্লা যোগ ইয়ো বা গয়ে গয়ের মতো, ঠিক আছে। যেমন দেখো স্বতন্ত্র স্বাধীনভাবে যেটা হয় ইয়োর মতো মিয়াও, মিয়া, ঠিক আছে, মিও, মিয়া, ইয়ো উচ্চারণ হলো কিন্তু, রাইট। আবার আরেকটা কি যুক্ত ইয়ো এগুলোর সাথে যে চ বুড়িকা ঝ ঝ চ ছ বুড়িকা জ ঝ দন্তান্ন এগুলোর মতো যদি হয় অঞ্চল, ঠিক আছে। দেখো আমরা যদি অঞ্চলকে ভাঙি তাহলে কি আছে? অঞ্চল, রাইট, এই যে চ আছে। তারপরে বান্দা, দেখো বাঞ্চা না বলে আমরা বাঞ্চা হবে না, এটা উচ্চারণ কি হবে? বান্দা, বান্দা না বাঞ্চা, ঠিক আছে, কি হচ্ছে? বাঞ্চা, ওকে। তারপরে কি ব্যঞ্জন, ব্যঞ্জন, ঠিক আছে, ব্যঞ্জন, ঝঞ্ঝা, বুঝতে পারা গেছে, মানে চ ছ বুড়িকা জ ঝ দন্তান্ন এগুলোর সাথে ইয় যোগ করেও কিন্তু একটা উচ্চারণ হয়। পরবর্তী দেখতে পাচ্ছি যে ইয় যোগ করে তোমার গয় গয়ের মধ্যে হচ্ছে, যেমন জ্ঞান, যোগ্য, জ্ঞান, যোগ্য, উচ্চারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উচ্চারণটা তোমার ইন্টারমিডিয়েটে লাগবে ভাইয়া, ঠিক আছে। সো খুবই মনোযোগ দিয়ে এখন বেস গঠন করো। যেমন দেখো জ্ঞান, আবার এইটা কি আসতেছে? যোগ্য, রাইট, যোগ্য, চন্দ্রবিন্দু, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যোগ্য এবং হচ্ছে জ্ঞান এগুলো কিন্তু এভাবে উচ্চারিত হচ্ছে। তাহলে ইয়োর উচ্চারণ কত? তিন প্রকার। আর উমো কি দেখলাম? উমো এবং অনুস্বারের উচ্চারণ কার মতো হয়? অঙের মতো হয়। কার মতো? অঙের মতো, ওকে। পরবর্তী বর্ণ উচ্চারণ প্রকৃতিতে আমরা আবারও আসি। তালবস্য, মধ্যাহ্নস্য বা মদিনাস্য আপনারা যাই বলেন না কেন, পেট কাটা মধ্যাহ্নস্য বলতে পারেন অনেকটা। অনেকে কি বলে যে ভাইয়া এত পেট কাটে দিছি, তো পেট কাটা মধ্যাহ্নস্য, ঠিক আছে, ব্যাপার না, বলতেই পারেন আপনারা, ওকে। সো তালবস্য, তালিবস্য, মধ্যাহ্নস্য, দন্তাস্য এগুলোর কয়েক রকমের উচ্চারণ হয়। সেগুলো কি? স্বতন্ত্র তালবস্যের মতো হয়। শক্তি, মশা, সচিব, শাসন, সাহিত্য, সারু বা সার, ঠিক আছে, ষষ্ঠ। এই উচ্চারণগুলো আমি কেন দেখাচ্ছি এগুলো আপনারা অনেক মাথায় রাখবেন, পরীক্ষায় কিন্তু আসবে। পরবর্তী যুক্ত তালবস্য যোগ চ অবলিক ছ, তালবস্যের মতো নিশ্চয়ই, শিরোচ্ছেদ, ঠিক আছে, তালবস্যের মতো বিষয়টা হচ্ছে যুক্ত ছ। আবার যুক্ত তালবস্য দন্তান্ন রয়ের সাথে কি হয়? ইংরেজি এস এর মতো প্রশ্ন, ঠিক আছে, অনেকটা কি বলছে? প্রশ্ন, শ্রম, প্রশ্ন, শ্রম, এস এর মতো আসতেছে না বিষয়টা, তো তেমনই, ওকে। আরেকটা কি যুক্ত তালবস্য, তালবস্য হচ্ছে রি বা লয়ের সাথে যুক্ত হইতে পারে। আমরা দেখতে পাচ্ছি শ্রীগাল, শ্লোক, শ্রীগাল আরেকটা কি? শ্লোক। পরবর্তী তালবস্য ব, ম এবং জয়ের সাথে হইতে পারে। শ্বাস, শ্বেত, শ্মশান বা শস্ত্রু, সাত, শ্বাস, শ্বেত, শ্মশান বা শস্ত্রু, ওকে। শব্দের মধ্যে শেষে শ্রীষ, নিঃশ্বাস, নিঃশ্বাস, বিশ্ব, রশ্মি, দৃশ্য, এই যে উচ্চারণগুলো ভাই আপনারা উচ্চারণগুলো কিন্তু মাথায় রাখবেন ছোট আপু, ছোট ভাইয়েরা, বুঝতে পেরেছেন? এগুলো আপনাদের ইন ফিউচারের জন্য অনেক লাগবে কাজে, অনেক কাজে লাগবে। আপনাদের বইয়ে এগুলো হচ্ছে আপনারা পারলে
প্র্যাকটিস করবেন যাতে আপনাদের মাথায় থাকে দীর্ঘ টাইমের জন্য। ওকে, দেখো যুক্ত বুড়িকার জ জ ঝ আর কি ট অবলিক ঠ এর সাথে কি উচ্চারিত হবে লক্ষ্য করি। তালবশ এর মতো মিষ্টান্ন, ঠিক আছে, মিষ্টান্ন অনুষ্ঠান, এই তালবশ এর মতো আসছে ষষ্ঠী, ঠিক আছে। আবার যুক্ত দন্তার স যোগ থ কি হবে, এটা হবে ইংরেজি এস এর মতো অনেকটা নিস্তার, দুস্থ, ঠিক আছে, ইংরেজি কার মতো এস এর মতো হচ্ছে। যুক্ত দন্তার স যোগ দন্তার ন অবলিক র, শব্দের প্রথমে ইংরেজি স্নান, স্নেহ, স্রষ্টা, স্রোত। ওকে, শব্দের প্রথমে যেমন ইংরেজি দেখলাম আমরা, শব্দের মধ্যে বা শেষে কি হতে পারে দন্তাস আর দন্তাস সস্নেহ। ওকে, সস্নেহ। যুক্ত দন্তাস যোগ ব অবলিক ম, শব্দের প্রথমে তালবস্য স্বর্ণ, স্বর্ণ, স্মরণ। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ইন ফিউচারের জন্য অ্যাকচুয়ালি, বাট আপনারা এটা মাথায় রাখবেন। ওকে, শব্দের মধ্যে বা শেষে তালবস্য দন্তাস্য সর্বস্ব সুস্মিত, সর্বস্ব সুস্মিত, ঠিক আছে, এই যে এইটাও সুস্মিতা হলে আকার হয়ে যায় তো তয়ের ওকারের জায়গায়। ওকে, পরবর্তী মফলা বফলার উচ্চারণ খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করবো আমরা। মফলা বফলার উচ্চারণে পদের প্রথমে অর্থাৎ শব্দে বা পদের প্রথমে মফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্যকর হয়, যেমন শ্মশান, শ্মশান, অরণ, ঠিক আছে, শ্মশান, অরণ, স্মরণ না, অরণ, অরণ ভুল হয়েছে, এখানে স্মরণ হবে, ঠিক আছে, স্মরণ, এখানে একটু ভুল হয়েছে আমাদের টাইপে। ওকে, স্মরণ, বুঝতে পারা গেছে। তাহলে মফলা যে শব্দের শুরুতে থাকে তাহলে কিছুটা ঝোঁক পড়তেছে এবং নাকের একটা টান আসতেছে, ঠিক আছে। পরবর্তী কখনো কখনো ম অনুচ্চারিত থাকবে, যেমন স্মৃতি, দেখো স্মৃতি উচ্চারণে কিন্তু ম উচ্চারণ আসতেছে না, ঠিক আছে। তাহলে কি আসতেছে এখানে, এই যে স্মৃতিতে স্মৃতি, আমরা কি ম উচ্চারণ করতেছি এখানে না, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার বলতেছি তোমাদের এই যে বেসিক গঠনের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট থাকবে। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে বা 9-10 যখন ক্রস করবা যাবা ওই সময় লাগবে, তাই এখন থেকে মনোযোগ সহকারে ক্লাসগুলো করো যাতে তোমাদের ইন ফিউচারে কাজে লাগে। অলরাইট, পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণে দ্বিত্ব হয়। আচ্ছা, দ্বিত্ব জিনিসটা কি ভাই পুরা, দ্বিত্ব হচ্ছে দুইবার উচ্চারণ হবে, কয়বার, দুইবার। যেমন দেখো, এবং সামান্য নাসিক্যকর, নাসিক্য মানে তো বুঝতে পেরেছো নাকের একটা একটু সামান্য ইউজ হবে, ঠিক আছে। আমরা যদি দেখি আত্মীয়, এই যে আত্মীয়, সরেয়া তয় তো আত্মীয়, দুইবার হচ্ছে না দ্বিত্ব। আবার পদ্ম, পদ্ম, ঠিক আছে, পদ্ম। ওকে, বিস্ময়, ভমস্পুত, ওকে, ভস্য, রশ্মি, এই উচ্চারণের টপিকগুলো আসলে খুবই খুবই ইন্টারেস্টিং, আসলে শিখতে বেশ ভালো লাগতেছে। কারণ তোমরা, আমি যেটা ইতিমধ্যে তোমাদেরকে বলছি, তোমরা যদি নিজেরা বাসায় এগুলো প্র্যাকটিস করো, নিজেরা যদি বলা বলি করো পরিবারের লোকজনের সাথে, তবেই কিন্তু বিষয়টা তোমার বেশি স্থায়ী মাথায় থাকবে, ঠিক আছে। ওকে, পরবর্তী দেখি গ উম ট মূর্ধন্য দন্তান্ন বা ল বর্ণের সঙ্গে মফলা যুক্ত হলে ময়ের উচ্চারণ বজায় থাকে। কার উচ্চারণ বজায় থাকে, ময়ের উচ্চারণ বজায় থাকে যদি মফলা গ উম ট মধ্যাহ্ন দন্তান্ন এবং ল বর্ণের সাথে যুক্ত হয়। যুক্ত বর্ণের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয়, ঠিক আছে, প্রথম বর্ণের স্বর কি বলছে, লুপ্ত হবে। যেমন দেখো বাকমি, ওকে, সো বাকমি, ওকে, এখানে কি ম কি তোমার হারাই যাচ্ছে, না, ম হারাই যাচ্ছে না, তাহলে বাকমি আমার উচ্চারণ হচ্ছে। তারপরে কি মৃন্ময়, আরেকটি হচ্ছে মৃন্ময় বা তন্ময়, দেখো ম উচ্চারণ হচ্ছে কিন্তু। জন্ম, আমরা কি জন্ম বলি, জন্ম হয়েছে তোমার, না, জন্ম আমার সার্থকজ্ঞ তোমার চরণে। ওকে, এটা কবিতার লাইন তোমাদের বললাম। আর এটা কি গুল্ম, গুল্ম, দেখো ম উচ্চারণ কি আমরা পাচ্ছি এখানে, অবশ্যই, রাইট। পরবর্তী চলে যাব বফলার উচ্চারণ, মফলা পড়েছি, এখন পড়বো বফলা। শব্দের প্রথমে বফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়বে, অর্থাৎ যেখানে বফলা যুক্ত হবে এই বফলার যুক্ত স্থানটাতেই শুধুমাত্র অতিরিক্ত পরিমাণে একটু ঝোঁক পড়বে। সেটা কি রকম লক্ষ্য করি, কচিত, কচিত, দ্বিত্ব, কচিত দ্বিত্ব বা শ্বাস, ঠিক আছে, স্বজন, তারপরে কি বলছে দ্বন্দ্ব। ওকে, আমাদের এখানে টাইপিং আবার মিস্টেক হয়েছে, দ্বন্দ্ব। ওকে, তোমাদের মূল বই তোমাদের কাছে ইনশাআল্লাহ আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, দ্বন্দ্ব এই কথাটি আছে ওখানে। ওকে, শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। যুক্ত ব্যঞ্জনটির কেমন উচ্চারণ হবে, দ্বিত্ব উচ্চারণ হয়। আমরা একটু আগে মফলাতে পড়লাম, অর্থাৎ দুইবার উচ্চারণ হবে। কি রকম, যেমন বিশ্বাস, ঠিক আছে, বফলা কোথায়, তালবস্যর সাথে আছে না, তালবস্যের কি দুইবার উচ্চারণ হলো, বিশ্বাস, হ্যাঁ, এই দেখো বিশ্বাস। পক্ক, পক্ক, অশ্ব মানে ঘোড়া, বিল্ল, বোঝা গেছে। ওকে, পরবর্তী চলে যাব আমরা
সন্ধিজাত শব্দে যুক্ত ব ফলায় বয় উচ্চারণ বজায় থাকে, যেমন দিগ্বিজয়। সন্ধিজাত, আচ্ছা সন্ধি মানে কি? সন্ধি মানে হলো ভাইয়া ধ্বনির মিলন, ঠিক আছে? সন্ধি মানে কি? ধ্বনির মিলন। নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা সন্ধির ব্যাপারে আরো বিস্তারিত পড়বো, বাট এই মুহূর্তে যেহেতু সন্ধি এসেছে শব্দটা জেনে রাখো, সন্ধি মানে ধ্বনির মিলন, আর সমাস অর্থ হচ্ছে পদের সংক্ষেপণ, দুইটা এক করিও না বাপ, ঠিক আছে? আচ্ছা, তো যুক্ত ব ফেলায় বয়ের উচ্চারণ বজায় থাকে, যেমন দিগ্বিজয়। এই যে দেখো বিজয়, ব উচ্চারণ হয়েছে, পরবর্তী দিগ্বলয়, বয়ের উচ্চারণ হয়েছে, হ্যাঁ হয়েছে। শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে ব ফলা যুক্ত হলে, যদি ব বা ময়ের সঙ্গে ব ফলা যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ বজায় থাকতেছে। সেটা কিভাবে? তিব্বত, লম্ব, তাহলে শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে ব ফলা যুক্ত হয়েছে, মানে বয়ের সাথেই ব যুক্ত হয়েছে বা বয়ের সাথে কি যুক্ত হয়েছে? ম যুক্ত হয়েছে, তাইলে আমার বয়ের উচ্চারণটা বজায় থাকবে। ফোকাস অন দ্য এক্সাম্পলস, উদাহরণের প্রতি ফোকাস করবা, ঠিক আছে? গ্রামাটিক্যাল পড়ার সময় না তুমি যদি তোমার গ্রামাটিক্যাল রুলসের চাইতে যদি তুমি বেশি বেশি করে তোমার এক্সাম্পলগুলো অর্থাৎ উদাহরণগুলোকে তুমি বেশি বেশি করে যদি রিড আউট করো, প্র্যাকটিস করো, বাই এনাফ তোমার গ্রামাটিক্যাল যত সমস্যা থাকে, ব্যাকরণিক যত সমস্যা, ইংলিশ হোক বাংলা হোক, ইনশাআল্লাহ তুমি পারবা, তোমার আয়ত্তে চলে আসবে। এই কথাটা মাথায় রেখে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে? উত উপসর্গের সঙ্গে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে। কোন উপসর্গ ভাইয়া? উত, উত উপসর্গ। আচ্ছা, উপসর্গ কোথায় বসে শব্দের বলেন তো আপনারা? আগে না পরে? শব্দের আগে বসে, রাইট? সো এই উপসর্গের সাথে যদি বয়ের উচ্চারণ হয়, বয়ের উচ্চারণটা কি থাকবে? বহাল থাকবে। যেমন উদ্বাস্তু, বয়ের উচ্চারণ কি পেয়েছি আমরা? এই যে এখানে দেখতে পাচ্ছি। উদ্বেল, বয়ের উচ্চারণ রয়েছে ভাইয়া পুরা? আছে। উদ্বেল, উদ্বাস্তু, বুঝতে পারা গেছে? ওকে, তো আজকে আমাদের ক্লাসটি আমাদের ধ্বনি বর্ণের এ পর্যন্তই ছিল, যেখানে আমরা ধ্বনি কাকে বলা হচ্ছে, বর্ণ কাকে বলা হচ্ছে, মফলা বফলার উচ্চারণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সেগুলোর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে সেটাও দেখলাম। প্লাস শুরুতে যেটা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ব্যাকরণ অনেকেই আমরা মনে করি খুবই কঠিন, বাট ক্লাস 8-এ তোমরা উঠেছো, এখন থেকে যেহেতু বললাম প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, 9-10 রয়েছে, পরে 11-12 অ্যাডমিশন যা যা আছে তোমরা রেস শুরু করছো, বাট এই সময় এসে তাই পিছনে ফেরার তাকানোর কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট খালি নিজের আত্মবিশ্বাস, কনফিডেন্স বাড়াও, তুমি পারবা। এবং আমি শুরুতেই যা বললাম, ব্যাকরণে একটু যদি প্রোডাক্টিভ ওয়েতে, একটু যদি ইজি টেকনিকে পড়া যায় না, ব্যাকরণটা কিন্তু সহজ হয়। এবং আমি তোমাদের ইতিমধ্যে একটা ইজি টেকনিকের কথা বললাম, সেটা কি ভাইয়া? ব্যঞ্জন বর্ণের যে আমাদের ফলা, সংক্ষিপ্ত রূপ যাকে বলা হচ্ছে, ফলা কয়টা? 6টা। আমি আবারও লাস্টে লিখে দিচ্ছি, যারা নোট করতে ভুলে গেছো, নোট করনি, তোমরা আবারও নোটটা করে নাও। এই যে ফলাটা, একে কি বলা হচ্ছে? মজার লবণ। কি বলা হচ্ছে? মজার লবণ। এটা কিন্তু আমার আর কি নিজের একটা তৈরি জিনিস ছিল, যাতে সহজে মনে রাখা যায়, আমি আমার সময় তৈরি করছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। মজার লবণ, এখানে 6টাই আমার ফলা আছে, জাস্ট এটাই ভাইয়া তোরা মাথায় রাখবি, বাস এনাফ। মজার লবণ, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, মধ্যাহ্ন বা দন্তান্ন ফলা, দ্যাটস ইট, শেষ। এভাবেই করে আমরা যদি একটু আগাইতে থাকি, তাহলে কিন্তু আমাদের পড়াটা ইজি হবে। ওকে, সো আজকের আমাদের ক্লাস 8-এর বাংলা সেকেন্ড পেপারের ধ্বনি বর্ণ চ্যাপ্টারটি যেটা আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, ইনশাল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।